এই তোমরা যখন 2-4 জন রেসপন্স করছো তো ওই রেকর্ড দিয়ে দিলে ক্লাসে জাস্ট লগ ইন করে সবাই বসে বসে অন্য কাজ করবে। আমরা তো একটা সেমিস্টার গোটাই নিলাম, যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। তখন এই ক্লাসটাকে রেকর্ড পাওয়াটাকে জাস্ট ওই ইউটিউবে ভিডিও দেখার মতনই একটা কাজ মনে হবে। নিজে স্টাডি করতে হবে। যখন এখানে ক্লাস করতে তার থেকে তো খুব কঠিন হচ্ছে না অনলাইনে। রেকর্ড দিলে ভালো হইতো এটা আমরা বুঝতে পারছি, রেকর্ড করাও কঠিন কিছু না। বাকি ক্লাসের রেসপন্স একেবারে জিরো তখন। ঠিক আছে, ক্লাস বুঝো এরকম সিভিয়ার নেটওয়ার্ক খারাপ সবার সবসময় হয় না, ওইটা যাকে একটা এক্সেপশন বিষয়। আর স্লাইডগুলো আমি দিয়ে দিব তোমাদের। আচ্ছা, আমরা গতদিন দেখছিলাম যে হিট ট্রান্সফার, আমরা সরাসরি ক্লাসে চলে আসি, সময় খুব বেশি নষ্ট করার দরকার নেই। হিট ট্রান্সফারের কথা শুনতে পাচ্ছ আমার? জি স্যার। আচ্ছা, হিট ট্রান্সফারের জন্য ড্রাইভিং ফোর্স কি ছিল? টেম্পারেচার ডিফারেন্স। টেম্পারেচার ডিফারেন্স। এখন আমরা হিট ট্রান্সফারের সবচেয়ে সিম্পল একটা ইকুয়েশন দেখব, সেটাকে বলছি ফুরিয়ারস ল অফ হিট কন্ডাকশন। সেখান থেকে ড্রাইভ করে এরকম একটা ইকুয়েশন নিয়ে আসা যায়। ইকুয়েশনটা আমরা পরে স্টেটমেন্টটা পরে দেখব। বাকি এখান থেকে আমি কিছু জিনিস তোমাদের অ্যাটেনশনে নিয়ে আসার জন্য হাইলাইট করছি। যে এই ইকুয়েশনটা তোমাদের মনে আছে কিনা, ফ্লুইড মেকানিক্স আমরা যখন পড়ছিলাম বেসিক একটা স্লাইড দেখছিলাম, মনে আছে তোমাদের? যে কোন একটা এই স্লাইডটা দেখছিলাম মধ্যে, তাই না? জি স্যার। জি স্যার, মনে পড়ছে। মনে পড়ছে? জি স্যার, রক্তে বলো দেখি, বলো কি মনে পড়ছে? কে বলতে পারবে? কই কেউ দেখি রেসপন্স করছো না, বলো একজন বলো। রোল 9 বলো দেখি। সিক্সটিনের 9 কে ছিলা? মজিব, ইয়া কি জানো তোমার নাম? মজিব না? মুসাইব সম্ভবত নাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। বলো, এটা মনে পড়ছে তোমার? স্যার এটা দেখছিলাম স্যার, তো মানে এটা মনে পড়তেছে না স্যার পুরাটা মনে পড়তে হবে না, কিছু আইডিয়া তো মনে থাকা দরকার। একটা জিনিস দেখলা কিছুই মনে থাকবে না। স্যার আর কি মানে টেম্পারেচারের উপরে স্যার মানে ওই লেয়ার বাইরের যে বাউন্ডারি থাকে স্যার, ওইটার যে সংকোচন প্রসারণ এরকম কিছু একটা স্যার পড়ছিলাম আর কি। ফ্লুইড ফ্লো। তারপর বলো, হচ্ছে প্রেসার ডিফারেন্স ব্লাডের। এইটা দিয়ে কি বোঝাচ্ছিলাম ক্লাসে? ম্যানোমিটার টাইপের কিছু না, তোমাদেরকে এখানে বোঝানো হচ্ছিল 4টা পয়েন্ট লেখা আছে: ম্যাটেরিয়াল প্রপার্টিজ, এনভায়রনমেন্টাল কন্ডিশন, জিওমেট্রি আর সোর্সিং। যে একটা ফিজিক্যাল ফেনোমেনা, এটাকে গভর্ন করার জন্য এই ফ্যাক্টরগুলো ভাইটাল, তাই না?
সেটাকে আমরা যদি ইকুয়েশনে নিয়ে আসি, এরকম একটা ইকুয়েশন, এটা তো হিট ট্রান্সফার ইকুয়েশন। ইকুয়েশনটা কিসের? হিট ট্রান্সফার না? জি স্যার। তো হিট ট্রান্সফার ইকুয়েশনে কি হবে? এরকম কিছু না কিছু কোরিলেশনশিপ থাকবে কার কার সাথে? কার সাথে থাকবে? স্যার ম্যাটেরিয়াল প্রপার্টি, বাউন্ডারি কন্ডিশন এগুলো। আর আর টেম্পারেচার, সোর্স সিঙ্ক স্যার। এখানে কি কি আছে? চারটা পড়ো। কি কি আছে এখানে? স্যার ম্যাটেরিয়াল প্রপার্টি, বাউন্ডারি কন্ডিশন, জিওমেট্রি আর সোর্স সিঙ্ক। এক সেমিস্টার পড়া আরেক সেমিস্টার নিতে হবে তো। জি স্যার, এটা দেখাইছিলেন আপনি, এখন মনে পড়ছে। আমি তো দেখাইছিলাম তোমাদের এটা একটা বেসিক ডেভেলপ করার জন্য, ডেভেলপ হয়নি তো। দুই একজন বলতে পারছো তাও কাছাকাছি, বাকি কে অন্যরা তো একেবারে চুপ হয়ে আছে। তারপর বোঝা যাচ্ছে যে যখন একটা ফিজিক্যাল ফেনোমেনা ঘটবে, মাঝখানে এটা একটা গভর্নিং ইকুয়েশন হিট ট্রান্সফারেরই। তো এর সাথে আরো কিছু জিনিস তোমাদেরকে কনসিডার করতে হবে। সেই জিনিসগুলোর মধ্যে একটা হলো যেই সিস্টেমে ফেনোমেনাটা ঘটবে তার জিওমেট্রি, শেপ এন্ড সাইজ, তাই না? জি স্যার। আর দেখতে হবে যে এনভায়রনমেন্টটা কেমন, এনভায়রনমেন্ট কেমন, তার মানে একটা বাউন্ডারি বা এনভায়রনমেন্ট কন্ডিশন, এনভায়রনমেন্টের টেম্পারেচার, হিউমিডিটি, প্রেসার, এগুলো দেখতে হবে। তারপরে যে সিস্টেমে হচ্ছে সেই সিস্টেমটা যদি অবভিয়াসলি তো কোনো ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়াল প্রপার্টি, হিট ট্রান্সফারের জন্য প্রপার্টি কি কি? কন্ডাক্টিভিটি আর কি? থার্মাল ডিফিউসিভিটি, So lattice ল্যাটিস vibration, sir. Lattice vibration. ল্যাটিস ভাইব্রেশন। তোমাদেরকে বলছিলাম কন্ডাক্টিভিটি, ডিফিউসিভিটি, স্পেসিফিক হিট একটু রুমে দেখছি না? গতদিন তো আমরা কন্ডাকশন পড়ছি তাই না? কন্ডাক্টিভিটি জি স্যার। তো তোমাদের কিছু দেখতে বলছিলাম, সেগুলো দেখছিলা? থার্মাল ডিফিউসিভিটি কাকে বলে? থার্মাল ডিফিউসিভিটি, আমি তোমাদের রোল ডাকছি, রোল দেখার পরে কিছু রেসপন্স হচ্ছে না, আমি এই রোলগুলো নোট করে রাখছি, কারণ এগুলো ক্লাস পারফরমেন্সের মধ্যে আমি গণ্য করছি। এখন তোমরা কেউ যদি ক্লাসে জাস্ট লগ ইন করে বসে থাকো, রোল 2 বলো দেখি, থার্মাল ডিফিউসিভিটি কাকে বলে? রোল 2, কে বলতে পারবে? স্যার থার্মাল ডিফিউসিটি এটা একটা ম্যাটেরিয়াল প্রপার্টি, এটা আসলে রিপ্রেজেন্ট করে যে মানে হিট কত দ্রুত ডিফিউসেস হয় আর কি। হিট কত দ্রুত স্যার, হাউ ফাস্ট, মানে কত দ্রুত স্যার ডিফিউজ হয়। হাউ ফাস্ট ডিফিউজ হবে। স্যার টার্মটা তো থেকে গেল। স্যার এটা থার্মাল কন্ডাক্টিভিটির একটা স্যার হিট ট্রান্সফারের রেট স্যার
হিট ট্রান্সফারের রেট আর প্রপার্টি এক জিনিস? ডিফিউসিভিটি তো একটা প্রপার্টি, থার্মাল ডিফিউসিভিটি একটা প্রপার্টি। প্রপার্টি স্যার। তো প্রপার্টি থার্মাল কি হিট ট্রান্সফার রেট কি কোনো প্রপার্টি? The thermal conductivity বলো। divided by density. এটা তো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বলছো তুমি, এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? গতদিন বলছিলাম না তোমাদের ক্লাসে একটু দেখবা। স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলো Sir, বলো। একটা নির্দিষ্ট ডেনসিটি আর হিট ক্যাপাসিটি অনুসারে কি অনুসারে কি? স্যার কোনো নির্দিষ্ট ডেনসিটি আর হিট ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করে যে থার্মাল কন্ডাক্টিভিটিটা হয় স্যার হট কোনো মানে ম্যাটেরিয়াল। গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় হিট প্রবাহিত হওয়ার প্রবণতা। গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় হিট প্রবাহিত। স্পেসিফিক হিট ক্যাপাসিটি কনস্ট্যান্ট প্রেসার এরকম। বলো আরেকবার, আরেকটু গোছায় বলো। স্যার কোন মিডিয়ামে হিট ট্রান্সফারের রেট। তুমি তো আবার আরেকদিকে নিয়ে চলতে যাচ্ছ। হিট ট্রান্সফার রেট আর থার্মাল প্রপার্টি এক জিনিস? আর হিট এনার্জি ট্রান্সফার, হিট ট্রান্সফার রেট তো তুমি এটা দিয়ে প্রকাশ করছো কিউ নট, যার মধ্যে একটা প্রপার্টি হলো কন্ডাক্টিভিটি, এই যে এটা। তো এটা হলো ফেনোমেনা আর এটা প্রপার্টি, সেম হয় নাকি? না স্যার। তাহলে কে বলতে পারবে থার্মাল ডিফিউসিভিটি? স্যার ম্যাটেরিয়ালের মধ্যে হিট কিভাবে ডিস্ট্রিবিউট হয় সেটা? ম্যাটেরিয়ালের মধ্যে হিট কিভাবে ডিস্ট্রিবিউট হয়, এইটা থার্মাল কন্ডাক্টিভিটি কিভাবে, থার্মাল ডিফিউসিভিটি হয় না তো এটা। তোমাদের রোলগুলা লিখতে তো একবার নিষেধ করছিলাম, তোমরা এইদিকে ক্লাসে মনোযোগী না হয়ে ওদিকে রোল লিখে বেড়াচ্ছ। রোল তো লিখতে বলিনি আমি। এনিওয়ে, তোমরা যেরকম রেসপন্স করবে আমি ওই পরিমাণ ইনসাইডে ঢোকার চেষ্টা করব। তোমরা যদি রেসপন্স এরকম না করো, জাস্ট আমি স্লাইড দেখায় ক্লাস শেষ করে দিব। তোমাদের কতদিনে ডিফিউজিবিলিটি হচ্ছে স্যার কত তাড়াতাড়ি একটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে স্যার হিট ট্রান্সফার করবে, কত রেট অফ হিট ট্রান্সফার। রেট অফ হিট ট্রান্সফার হবে স্যার একটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে কত রেট অফ তাড়াতাড়ি। হিট ট্রান্সফার থার্মাল কন্ডাক্টিভিটি ডিভাইডেড বাই ডেন্সিটি। আবার সে একই কথা, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তো তার ফিজিক্যাল মিনিং না, তার ফিজিক্যাল একটা সিগনিফিকেন্স আছে না। এই টার্ম দিয়ে তুমি কি বুঝছো, এর তো একটা আলাদা মিনিং আছে না। স্যার থার্মাল ডিফিউসিভিটি হলো হাউ ওয়েল এ ম্যাটেরিয়াল ক্যান স্প্রেড হিট, মানে কত ভালোভাবে বা মানে কত মানে এটা মানে কত স্প্রেড করার যে ক্ষমতাটা স্যার, কত ভালোভাবে হচ্ছে একটা ম্যাটেরিয়াল হিটটা কন্ডাক্টিভিটি হলো গিয়ে হিট ফ্লো, মানে ম্যাটেরিয়ালের মধ্যে কিভাবে কতটুকু মানে গরম সাইড থেকে ঠান্ডা সাইডে কত মানে হিট ফ্লোটা, এটা হলো থার্মাল কন্ডাক্টিভিটি। আর ডিফিউসিভিটি হলো মানে স্যার আমাদের হাউ ওয়েল ম্যাটেরিয়াল হিটটা স্প্রেড করতেছে, কত ভালোভাবে। পার্থক্য কি? পার্থক্য হলো স্যার রেটটা, মানে ডিফিউসিভিটি হলো গিয়া যে মানে এই কন্ডাক্টিভিটি মানে কন্ডাকশনের রেটটা স্যার এটা কন্ডাক্টিভিটি কত ভালো হচ্ছে এরকম। কন্ডাক্টিভিটি হলো স্যার একটা মেজার। স্যার হিট অথবা কুল করলে মানে কত তাড়াতাড়ি হিট হবে অথবা কত তাড়াতাড়ি কুল হবে সেটার মেজার করে। তা ডেনসিটির টেম্পারেচার উপর চেঞ্জটাও বোঝা যায়। ঠিক আছে, আমাদের সেন্সে থাকে স্যার হিট, যে হিটটা কিভাবে ভালোভাবে মানে স্প্রেড হচ্ছে, বাট ডিফিউসিভিটির ক্ষেত্রে আমাদের টেম্পারেচারটা কিভাবে হচ্ছে গিয়ে 156 আছে। স্যার এই তুমি এই রোল লিখতে না একটু আগে নিষেধ করলাম আমি।
রোল লেখার তো দরকার নাই, জি স্যার ঠিক আছে। এখানে তোমরা বসে বসে রোল লিখছো, ওদিকে ক্লাসে কি হচ্ছে বলো। থার্মাল ডিফিউসিভিটি রোল 156, থার্মাল ডিফিউসিভিটি আর থার্মাল কন্ডাক্টিভিটি এর মধ্যে পার্থক্য কি? স্যার এটা বুঝতে পারি না ঠিক মতো। পড়নি? পড়তে বলছিলাম না? জি স্যার। এটা তোমাদের সবার অ্যাসাইনমেন্ট থাকলো, থার্মাল ডিফিউসিভিটি আর কন্ডাক্টিভিটির ডিফারেন্সটা এক্সপ্লেইন করবা। শুধু জাস্ট এই পার্থক্য টেবিল আকারে দিলে হবে না, একেবারে ফিজিক্যাল ফেনোমেনা, সিগনিফিকেন্স এগুলোতে বোঝায় দিবা। আচ্ছা, এনিওয়ে, তাহলে একটা গভর্নিং ইকুয়েশন বা একটা ফিজিক্স, সেই ফিজিক্সটার আনুষঙ্গিক যেই জিনিসগুলো রিলেটেড, যেই জিনিসগুলো খেয়াল করতে হবে, তার মধ্যে একটা হলো ম্যাটেরিয়াল প্রপার্টি, আর একটা কি জিওমেট্রি, তাই না? জিওমেট্রি কেমন হবে, এরপরে বাউন্ডারি কন্ডিশন অর্থাৎ সারাউন্ডিংটা কেমন, আর ফাইনালি সোর্স সিঙ্ক। এটা এখনো আসছে, তোমাদের কিছু কয়েক স্লাইড পরে আসবে, তখন আমরা দেখাইতে পারবো সোর্স সিঙ্ক দিয়ে এখানে আসলে কি বোঝাচ্ছে। তো আমরা যদি হিট ট্রান্সফারকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি, তো সেখানে আমরা ফুরিয়ারের যেই ফর্মুলাটা সেটা আমরা পাবো। কি আছে সেখানে? দেখো তো ইকুয়েশনটা কিছু বোঝা যায় কিনা। বোঝা যাচ্ছে ইকুয়েশনটার? জি স্যার। কি বুঝতে পারছো? কে বলতে পারবে ইকুয়েশনটা থেকে কি বোঝা যাচ্ছে? এরিয়ার উপর এরিয়া বড় হলে স্যার হিট কম ফ্লো করে। এরিয়া বড় হলে হিট কম ফ্লো করবে, তাই বোঝা যাচ্ছে এখানে। স্যার এই ইকুয়েশনটা হ্যালো হ্যাঁ বলো। স্যার এই ইকুয়েশন দ্বারা বোঝা যাচ্ছে যে একটা মিডিয়ামের দুই পাশে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একটা মিডিয়ামের দুই পাশের তাপমাত্রার পার্থক্য যদি থাকে, তাহলে তাহলে স্যার হিট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হবে। সেটা স্যার ওই মিডিয়ামের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক এবং দুই পাশের যে তাপমাত্রা আছে তাদের পার্থক্যের সমানুপাতিক এবং কতটুকু সময় তাদের সমানুপাতিক এবং যে লেন্থ আছে তার ব্যস্তানুপাতিক। সময় কোথায় পাইলে এখানে? সরি স্যার, পার্থক্য না। তাহলে আমরা ওই যে ওখানে যে চারটা জিনিস দেখলাম, সেই চারটা জিনিসের মধ্যে এখানে কি কি আছে প্রপার্টি দেখছি, তাই না? আগের স্লাইডে জিওমেট্রির ইফেক্ট দেখলাম, আর কি সারাউন্ডিং বা দুই পয়েন্টের টেম্পারেচার। এটা সিস্টেমের হইতে পারে, সারাউন্ডিং এর অনেক সময় কনসিডার হবে কনভেকশনে। তো এখানে এইটা তো বোঝাই যাচ্ছে যে দিস ইজ দ্য ড্রাইভিং ফোর্স অফ হিট ট্রান্সফার। এটা নিয়ে আমাদের গতদিন ডিসকাশন হয়েছে, তাই না? টেম্পারেচার ডিফারেন্স হলো ড্রাইভিং ফোর্স অফ হিট ট্রান্সফার। টেম্পারেচার ডিফারেন্স যত বেশি হবে, হিট ট্রান্সফার রেট তত কি বলো বেশি হবে, তত বেশি হবে, বাড়বে স্যার। জি স্যার, বেশি হবে। শীতের সকালে শরীরে কি লাগে? বেশি ঠান্ডা লাগে না? জি স্যার। বেশি ঠান্ডা লাগার অর্থ কি? হিট ট্রান্সফার বেশি হয় হ্যাঁ, এনভায়রনমেন্টের সাথে। স্যার শরীরের ভিতরে যেটা বাইরে ঠান্ডা আর ভিতরে গরম, তার কারণে হিট ট্রান্সফার বেশি হয় স্যার। তো হিট ট্রান্সফার রেটটা বেশি হচ্ছে, তাই না? তোমার টেম্পারেচার মনে করো 32, একজন বয়স্ক মানুষ, তার শরীর থাকে কিছুটা ঠান্ডা, উনি কি একই ঠান্ডা অনুভব করবে? না স্যার, ও কম না স্যার, বেশি অনুভব করবে। আরো বেশি অনুভব করবে ঠান্ডা? কম করবে স্যার। কম করবে। আচ্ছা, স্যার কম করবে স্যার।
কম করবে। আসলে কি কম করে? বয়স্ক মানুষের ঠান্ডা বেশি না আমাদের ঠান্ডা বেশি? করে স্যার হ্যাঁ? ঠান্ডা বেশি অনুভব করবে। তাহলে কেন ঠান্ডা বেশি করে এটা আমরা পরে দেখছি, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখানে দেখো কিছু প্রপার্টি আমরা বললাম। প্রপার্টি গুলো তোমরা আরো ভালোভাবে দেখবা। এর আন্ডারে কি কি আসছে? কন্ডাক্টিভিটি, স্পেসিফিক হিট, তাই না? আর থার্মাল ডিফিউসিভিটি। এগুলো আরেকটু ভালোভাবে রিভিশন দিবা। সেকেন্ড থিং যেটা জিওমেট্রিতে এখানে কি কি জিনিসগুলো জিওমেট্রিতে রিপ্রেজেন্ট করছে? এ, তাই না? আর এই dx এটা কি? এটা তো জিওমেট্রি অংশ। জি স্যার এটা স্যার অবস্থান এই অংশটা dx হতে পারবা। আচ্ছা, কি তোমার? ভালো আছেন? আছেন। আমি একটা লিস্ট কোম্পানি থেকে আসছিলাম গ্রিন প্লাজার লিস্ট। আচ্ছা, আমি তো আচ্ছা ঠিক আছে। জি ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের ছোট প্রয়োজন আছে। তো এখানে dx কি হলো? এই যে তোমার যে থিকনেসে তুমি চাচ্ছ হিট ট্রান্সফারটা করতে, তাহলে এর যে এরিয়া, কোন এরিয়া বোঝানো হচ্ছে এখানে আসলে? কন্টাক্ট এরিয়া। এই যে নরমাল যে এরিয়াটা আছে এখানে, তাই না? হিট ট্রান্সফার যদি এদিকে হয় তাহলে এরিয়া কোনটা হবে? এটা না? জি স্যার ঠিক আছে? হিট ট্রান্সফারের কোন এরিয়া কনসিডার করতে হয়? নরমাল অফ দ্য ডাইরেকশন অফ হিট, তাই না? হিট ফ্লো যেদিকে হচ্ছে নরমাল কোনটা? এই যে এটা যদি হিট ফ্লো হয় এর নরমাল এটা না? স্যার ইকুয়েশনে মাইনাস কেন? মাইনাসটা এখনো তো আমরা ইকুয়েশন স্টেটমেন্ট বা ওগুলো পড়ছি না, আমরা ইকুয়েশনের রিলেটেড টার্মগুলো আগে দেখছি। এখন আমরা কি নিয়ে ডিসকাশন করছি? জিওমেট্রি, তাই না? জি স্যার। জিওমেট্রি টার্ম কি কি আছে? জিওমেট্রি টার্ম এখানে বলো তো কি কি টার্ম আছে? আর হচ্ছে এক এরিয়ার পজিশন। হ্যাঁ স্যার এরিয়া আছে আর পজিশন। dx দিয়ে কি পজিশন বোঝায়? তাহলে শুধু x দিয়ে কি বোঝাবে? x dx আর এরকম x আর y দেয়। কোন x এর মিনিং কি? স্যার ডিএক্স হচ্ছে স্যার ক্ষুদ্র মানে খুবই কম স্যার চেঞ্জ। আর স্যার এক্স ওয়াই দ্বারা স্যার কোঅর্ডিনেট বোঝাবে। ওটাকে পয়েন্ট বলা যাবে? স্থানাঙ্ক স্যার এক্স ওয়াই দ্বারা স্যার। স্যার ডিএক্স স্যার পয়েন্ট বলা যাবে না। আর এক্স মানে হচ্ছে স্যার স্পেসিফিক একটা ভেরিয়েবল আমরা স্যার ডিএক্স বাই ডিটি দ্বারা বোঝাচ্ছে আসলে স্পেস টাইমে হিটটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে। স্পেস এন্ড টাইমে কিভাবে আমাদের মানে স্পেসের চেঞ্জের সাথে আর টাইমের চেঞ্জের সাথে কিভাবে হিটটা ডিস্ট্রিবিউট। টাইম কোথায়? এখানে শুধু স্পেস বোঝায় শুধু। এখানে স্যার ডিটি মানে অবস্থানের পরিবর্তন স্যার। বড়টি দ্বারা টেম্পারেচার স্যার ডিএক্স দ্বারা স্যার এটাই কি বোঝাচ্ছে না স্যার যেই মানে যেটুকু হিটটা রান করতেছি স্যার এই লেন্থটা স্যার আমরা হিটটা এক ট্রান্সফারের ক্ষেত্রে যেই পথটা আমরা আর করে স্যার মানে দৌড়লাম। তার মানে এইটা তোমার স্পেসের একটা গ্রেডিয়েন্ট। তার মানে তুমি ধরতে পারো দুইটা পয়েন্টের মধ্যেও ডিফারেন্স হতে পারে। এটা পয়েন্ট না, তাই না? এটা পয়েন্ট না, এখান থেকে আসলে থিকনেস আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন বলো যে এখানে এরা এইভাবে আছে এরিয়া বাই কি আছে? এরিয়া বাই যদি এটাকে থিকনেস ধরি এল, এরিয়া বাই এল, কিন্তু এটা তো একটা 3D হয়ে গেল, তাই না? এরিয়া আর এল পাওয়া গেলে কি হবে? 3D হয়ে যাবে না? জি স্যার। জি স্যার এরিয়ার এখন এরিয়া যত বেশি হবে হিট ট্রান্সফার রেট বাড়বে না কমবে?
স্যার বাড়বে স্যার। বাড়বে। এরিয়া বেশি হলে হিট ট্রান্সফার রেট বাড়বে, এরিয়া কম হলে কমবে স্যার। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এক্সপোজ সারফেস এরিয়া, তাই না? তাই তো? জি স্যার। জি স্যার, জি স্যার। জি স্যার। সারফেস এরিয়া। আচ্ছা, এবার বলো দেখি, এল এল রাইজ করছে, এল যদি বাড়ে তাহলে হিট ট্রান্সফার রেট বাড়বে না কমবে? স্যার কমে স্যার যাবে স্যার। বাড়লে স্যার কমবে স্যার। কমবে স্যার। বাড়লে কমবে, আর কমলে বাড়বে। বাড়বে স্যার। আচ্ছা, তাহলে এখন চিন্তা করো, আমাদের যে অর্গান আছে এটার তো একটা ভলিউম আছে, মনে করো ফুসফুস। এই ফুসফুসের যে সেল আছে, এই সেলগুলা যদি গোটাটা একটা সেলের দ্বারা ফুসফুস বেলুনের মতো হইতো তাহলে কি অসুবিধা হইতো? কোশ্চেন বুঝতে পারলা? কমে যেত স্যার। হ্যাঁ, হিট ট্রান্সফার বেড়ে যেত। হিট ট্রান্সফার বেড়ে যেত। হিট ট্রান্সফারটা বেড়ে যেত স্যার অনেক। বাড়তো? হ্যাঁ, এরিয়া বাড়ছে। এরিয়া বাড়ছে? স্যার কোশ্চেনটা না স্যার, এরিয়া বাড়ে নাই স্যার। স্যার এটা হলো ফুসফুস, যার মধ্যে অসংখ্য অ্যালভিওলাই মানে ছোট ছোট কি আছে, ওরা সেল না, ওগুলো ছোট ছোট স্ট্রাকচার, তাই না? সেল লেভেলে আমরা। এখন এই যে ফুসফুসের একটা পাশ, এই পাশটা যদি গোটাটাই একটা হতো, মনে করো একটা বেলুনের মাঝখানে অ্যালভিওলার নেয়, এখানে এয়ার ইনলেট হচ্ছে, এয়ার এক্সিট হচ্ছে, তো এই সময় কি হইতো? হিট ট্রান্সফার রেট বাড়তো না কমতো? এই চারিদিকে ব্লাড আছে, এদিকে ব্লাড আছে, চারিদিকে ব্লাড, এখন প্রত্যেকটা অ্যালভিওলার চারিদিকে ব্লাড আছে, তখন গোটা ফুসফুসের চারিদিকে একটা ব্লাডের এরকম ধরো চ্যানেল থাকলো। স্যার কমার কথা। স্যার কমবে, কারণ স্যার এরিয়াটা কমবে। এরিয়া এরিয়া কমে যাবে স্যার। এরিয়া কমছে কেন? অনেক ভিতরে অনেকগুলো অ্যালভিওলাই আছে, অনেকগুলো অ্যালভিওলার মানে টোটাল এরিয়াটা অনেক বেশি। তারপরে তোমাদের এই ঘুরে ফিরে কয়েকটা রোলই আমি পাচ্ছি, যারা রেসপন্স করছো এগুলো আমার কাছে নোট থাকছে, বাকিরা আমি বুঝতে পারছি না বাকিদের মানে ডিসকাশনে কেন ইনভলভ হচ্ছে না। এখানে তো কঠিন কিছু বোঝানো হচ্ছে না। ঠিক আছে, তাহলে এরিয়া যত সারফেস এরিয়া, এখানে মেইন রিকোয়ারমেন্ট কি? সারফেস এরিয়া, তাই না? জি স্যার। বাকি সারফেস এরিয়ার ভলিউমের একটা রেশিও এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি এটাই ভলিউম বাড়ে সারফেস এরিয়া কি হবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। ভলিউম বাড়লে সারফেস এরিয়া ওই রেশিওতে স্যার বাড়বে। যদি ওটা ইয়ে হয়ে যায়, ফুলে যায়, তাহলে তো স্যার সারফেস এরিয়া বাড়ছে না স্যার, প্রসারিত হয়ে যাচ্ছে না স্যার? স্যার বাড়বে তো। এটা ফুলেনি, এটা আগের ডাইমেনশনে আছে, বাকি এর মাঝখানে ছোট সেলগুলা সব নাই করে একটা বড় কল্পনা করা হচ্ছে। তখন সার্ভিস এরিয়া অ্যালভিওলাই থাকলে সারফেস সারফেস এরিয়া কমবে স্যার, ভলিউম ঠিক থাকবে। ভলিউম ঠিক হবে, সারফেস ভলিউম এরিয়া কমে যাবে স্যার ভুল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলো দেখি, এই যে একটা ইঁদুর, র্যাট আর একটা এলিফ্যান্ট, এদের মধ্যে একটা ইঁদুর সমান সমান একটা এলিফ্যান্ট সমান সমান 1000 ইঁদুরের সমান হবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। 1000 কি 10,000ও দেওয়া যাবে। জি স্যার। ওয়েট চিন্তা করলে, ওয়েট বা ভলিউম চিন্তা করছি আমরা, তাহলে কি হবে? 10,000 ইঁদুর হবে না এক হাতি সমান সমান? জি স্যার। জি স্যার হবে। এক হাতিতে বেশি খায় না 10,000 ইঁদুরে বেশি খায়? 10,000 ইঁদুর রয়েছে। 10,000 ইঁদুর বেশি খায়। 10,000 ইঁদুর। ঠিক তো? জি স্যার। জি স্যার। জি স্যার। না স্যার, সব ক্ষেত্রে ঠিক না। সব ক্ষেত্রে ঠিক না? বলো কোন ক্ষেত্রে ঠিক না? হাতি অনেকদিন স্টার্ভ করতে পারবে, কিন্তু ইঁদুরের যে ব্লাড ফ্লো রেট এটা অনেক বেশি স্যার।
সুতরাং ইঁদুরকে মানে কিছুক্ষণ পর পরে খাবার খেতে হয়। এটা মানে ইঁদুরের শরীরে মানে ব্লাড ফ্লো ঠিক রাখার জন্য। ইঁদুর মানে অনেক পরিশ্রমী একটা প্রাণী, লাইক চিতা বা লেপার্ড মতো। তুমি তোমার ইয়াতে লজিকে নাই তো। তুমি বলছো যে স্যার, ইঁদুর বেশি খাবে না, এখন যে কথা বলছে তো ইঁদুর বেশি খাচ্ছে। স্যার ইঁদুর বেশি খাবে কারণ স্যার স্যার ইঁদুর হাতির বেশি খাবে স্যার। মাছের ভলিউমটা আছে স্যার, যেটা ইঁদুরের স্যার কম সংখ্যা হবে। তো বেশি, ইঁদুর বেশি খাবে না। ইঁদুরের সংখ্যা এখানে চিন্তা করা হয়নি, এখানে দুইজনের ওয়েট স্যার চিন্তা খাওয়ার করা রেটও হয়। বেশি স্যার। স্যার ইঁদুর স্যার দুইটাই বেশি স্যার খাবে স্যার। সমানই হচ্ছে ভাই। কে বেশি খাবে বলছো? ইঁদুরে? স্যার ইঁদুর জি বেশি স্যার, খাবে। স্যার অনেক বেশি খাবে। স্যার ইঁদুর বেশি খাবে স্যার। ইঁদুর বেশি খাবে স্যার। ইঁদুরের স্যার সারফেস এরিয়া স্যার বেশি হওয়ার কারণে স্যার ওই 10,000 ইঁদুর স্যার বেশি এনার্জি স্যার মানে রিজেক্ট করবে, অর্থাৎ স্যার তার শরীর থেকে স্যার বেশি পরিমাণ তাপ স্যার অর্থাৎ স্যার হিট স্যার বের হয়ে যাবে, এর জন্য তার স্যার এনার্জি দরকার। তার মানে ইঁদুর ভলিউম অফ ইঁদুর সমান সমান ভলিউম অফ এলিফ্যান্ট, ঠিক আছে? জি স্যার। ইয়েস স্যার। কিন্তু সারফেস এরিয়া অফ ইঁদুর, সরি, সারফেস এরিয়া অফ ইঁদুর বেশি হবে। সারফেস এরিয়া কম। স্যার বেশি হবে স্যার, টোটাল ইঁদুরের সারফেস এরিয়া অনেক বেশি। ইঁদুরের সারফেস এরিয়া বেশি হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা যদি একটা এই তোমাদের রোল 3 কে? এইটা যদি একটা হাতির হয়, 10,000 ইঁদুরের স্কিন যদি অফ করা হয় বা স্কিন যদি মেজার করা হয়, দেখা যাবে এত বেশি হচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। তারপরে সারফেস এরিয়া বেশি, ভলিউম তো একই ছিল। সারফেস এরিয়া বেশি হওয়ার দ্বারা এনার্জি ট্রান্সফার রেট বেশি হয়ে যাবে। জি স্যার। জি স্যার। বাচ্চাদের, ছোট বাচ্চাদের বারবার খাওয়াইতে হয়। জি স্যার। তো সারফেস এরিয়া যেখানে বেড়ে যাবে স্যার, এটা আরেকটা এক্সাম্পল দিলে স্যার মানে আরো ভালোভাবে বোঝা যাবে স্যার। যদি পারমিশন দিতেন এক্সাম্পল দিতাম স্যার। মানে ওই যে মেলায় গেলে ছোট বাচ্চারা একটা খেলনা কিনলে স্যার, ওই যে ওই বাবল দিয়ে ফুলে ফুলে হচ্ছে গিয়ে আকাশে উড়তে থাকে। তো ওই বাবলে যে লিকুইডটা থাকে ইসের ভেতরে, তখন তো ওর সারফেস এরিয়া জাস্ট বটলের উপরে যে ফ্রি সারফেসটা ওইটাই থাকে। কিন্তু যখন আমরা ওই বেলুন ওই বাবল ফুলে ফুলে আকাশে উড়াই দিতেছি, প্রত্যেকটা বাবল অনেক হিউজ পরিমাণে হচ্ছে গিয়ে সারফেস এরিয়া বানায় হচ্ছে গো বাতাসে উঠতে থাকে। তো ওই সেন্সে চিন্তা করলে সারফেস এরিয়া তো মানে ম্যাস ঠিক রেখেও সারফেস এরিয়া অনেক বেশি বাড়ানো যায়, ওই কনসেপ্টটা মানে ভিজুয়ালাইজ করানো যায়। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে সারফেস এরিয়া এখানে একটা ভাইটাল ইস্যু। দেখবা শীতের সময় তোমাদের ফজরে ওঠার যদি অভ্যাস থাকে, দেখবা যে কুকুর এইভাবে শুয়ে থাকে। জি স্যার। দেখছো খেয়াল করে? জি স্যার। জি স্যার। জি স্যার। উইন্টারে, গরমে কি এভাবে থাকে? না স্যার। না স্যার। না স্যার, গা ছড়ে যেতে। কারণ কি? ঠান্ডা লাগে। হিট এর সাথে যাতে ঠান্ডা না লাগে স্যার। হিট ট্রান্সফার। হিট ট্রান্সফার যাতে ভালো হয়। এখানে ফ্যাক্টর কোনটা? স্যার সারফেস এরিয়া কমায় ফেলা। সারফেস এরিয়া কমানোর জন্য। সারফেস এরিয়া কমায় ফেলতে। এরিয়াটা কমায় দেবে। হিট ট্রান্সফার কমে গেছে। সারফেস এরিয়া কম সারফেস এরিয়া কম করতে হবে স্যার। শীতে যাতে হিটটা বের না হয়ে যায়, ওই জন্য সারফেস এরিয়া যত কমায় রাখতে পারে ইঁদুর মানে কুকুর, তত হিটটা থাকে আর কি বডিতে। তাহলে বোঝা গেল সারফেস এরিয়া, থিকনেস, এগুলোর ইফেক্ট। কন্ডাক্টিভিটি তো সরাসরি বুঝলাম, থার্মাল একটা প্রপার্টি, সেটার উপর নির্ভর করছে। তার মানে এখানে আমরা যদি জিস্ট করি, তাহলে প্রপার্টির উপর ডিপেন্ড করবে। তার মানে ম্যাটেরিয়াল ভ্যারি করলে হিট ট্রান্সফার রেট ভ্যারি হবে, ঠিক আছে? ইয়েস স্যার। জি স্যার। এটা ম্যাটেরিয়াল চেঞ্জ করলে হিট ট্রান্সফার রেট ভ্যারিয়েশন হবে। তারপর জিওমেট্রি চেঞ্জ করলে হিট ট্রান্সফার রেটের ভ্যারিয়েশন হবে। এনভায়রনমেন্টের বা পয়েন্ট দুইটা টেম্পারেচার ভ্যারিয়েশন করলে হিট ট্রান্সফার রেট ভ্যারিয়েশন হবে। এই হলো কন্ডাকশনের সবচেয়ে সিম্পল একটা গভর্নিং ইকুয়েশন। কিন্তু এই ইকুয়েশনটা দেখে মুখস্থ করা খুবই সহজ। বাকি ইফেক্ট কোন প্রপার্টির কেমন, এখানে যদি আমি এখন সিলিন্ড্রিক্যাল শেপের একটা জিওমেট্রি নিয়ে আসি,
তার হিট ট্রান্সফার রেট একরকম হবে, তাই না? আর যদি স্পিকেল হয় তার আর একটা হচ্ছে কি এরিয়া, না? আচ্ছা, তো এটাকে আমরা বলছি ফোরিয়ার ল অফ হিট কন্ডাকশন। এখানে সিম্পল যে ইকুয়েশন ছিল, সিম্পল স্টেটমেন্ট, হিট ট্রান্সফার রেট ইজ প্রপোর্শনাল টু, এটাকে যদি বলা হয় টেম্পারেচার গ্রেডিয়েন্ট। এখন এটাকে আমরা কি বলতে পারবো? টেম্পারেচার গ্রেডিয়েন্ট আর সারফেস এরিয়া। আর এই যে কেটা, এটা হলো কে হলো প্রপোর্শনাল কনস্ট্যান্টকে আমরা নিয়ে আসছি ম্যাটেরিয়াল প্রপার্টি থেকে। তোমাদের একজন কোশ্চেন করছিল নেগেটিভটা কেন হচ্ছে, কে করছিল? মেহেদি। আচ্ছা, যেই করো তোমাদের মধ্যে থেকে বলো নেগেটিভ কেন হচ্ছে। স্যার এক্স অক্ষের পজিটিভ দিয়ে গেলে থার্মাল কন্ডাক্টিভিটি কমে যায়। স্যার হিটটা স্যার রিজেক্ট হচ্ছে সেই জন্য স্যার এনার্জি কম ছিল, হিট রিজেক্ট হচ্ছে এই জন্য। আরো বলো। এইরকম ইকুয়েশনে নেগেটিভ দিয়ে আসলে এটা কি বোঝাচ্ছে? ডাইরেকশন, তাই না? স্যার এক্স এর মান বাড়লে কন্ডাক্টিভিটি কমে, তারপর কন্ডাক্টিভিটি ধরছো কেন? ডিরেকশনটা বোঝাচ্ছে, মানে হিট অপোজিট দিকে ডিরেকশনটা বোঝাচ্ছে স্যার। ডিসটেন্সের সাথে সাথে হিট ট্রান্সফার কমে যায়। হিট ট্রান্সফার, স্যার হিট ট্রান্সফার স্যার রেট স্যার আপনার গ্রাফের স্লোপের মান নেগেটিভ। স্লোপ লেস দ্যান 0, স্লোপের মান নেগেটিভ। গুড। তাহলে এখানে আরেকটা জিনিস বুঝতে পারো, সেটা হলো একটা হলো স্পন্টেনাস আর একটা হলো এক্সটার্নাল এনার্জি অ্যাসিস্টেড। তো এইখানে তুমি যদি সাইকেল নিয়ে ওঠো এরকম চূড়াতে, কি লাগবে তোমার? এনার্জি অ্যাড করতে হবে না এনার্জি লাগবে না? এনার্জি অ্যাড করতে হবে, বেশি লাগবে স্যার। এনার্জি অ্যাড করতে হচ্ছে। আর এই দিক থেকে যখন নামবা জি রিডিউস করতে হবে, রিডিউস করতে হবে স্যার। মানে এখানে তোমার নামার জন্য এক্সট্রা কোনো এনার্জি লাগছে কি? না স্যার, না। এই জাতীয় ঘটনাগুলো হলো স্পন্টেনাস, মানে নিজের থেকেই হবে, তোমাকে এক্সট্রা কোনো ফোর্স বা এনার্জি দিতে হচ্ছে না। তো হিট ট্রান্সফারের এই যে ফেনোমেনাটা হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে, এটা স্পন্টেনাস যাবে না? জি স্যার। অ্যাজ ইফ যে তুমি সাইকেলকে এরকম ভালো দিলা, এই স্লোপটার মান নেগেটিভ, ডিক্রিজিং স্লোপ, তাই না? স্যার ইয়েস স্যার। জি স্যার। বুঝতে পারছো? এই ডিক্রিজিং স্লোপ নেগেটিভ, এটা জাস্ট ডাইরেকশন ডিনোট করে। তুমি যদি টি ধরো, টি এর মান যদি 1 আর 2 ধরো, t1 মাইনাস t2, সাধারণত আমরা ইকুয়েশন কি লিখি? t2 মাইনাস t1 লিখি না? জি স্যার। ইয়েস স্যার। ওয়াই অ্যাক্সিস এর চেঞ্জ ভাবে একটু থামো, আমি একটা ফোন রিসিভ করি। জি স্যার। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, কোথায় ছিলাম? স্লোপ নিয়ে, তাই না? তার মানে এটা নোন একটা জিনিস, নেগেটিভ এই জাতীয় ঘটনা। বাকি ফিজিক্যাল ফেনোমেনার ক্ষেত্রে যেগুলো স্পন্টেনাস হয়, এক্সটার্নাল কোনো লাগে না, এনার্জি লাগে না, সেগুলো সাধারণত নেগেটিভ দিয়ে ডিনোট করে। আর ডাইরেকশন তো বোঝাই যাচ্ছে যে t1 থেকে t2 এর দিকে যাচ্ছে, তার মানে t1 কি হবে? কমতেছে, t1 হায়ার আর t2 লোয়ার। কিন্তু x এর যে ভ্যালুটা, এটা আসলে ইনক্রিজিং ভ্যালু এই ডাইরেকশনে। জি স্যার। সেই ক্ষেত্রে আমরা মাইনাসটা বুঝতে পারি, বিভিন্ন ভাবে বোঝা যায়, যে যেভাবে মনে রাখো। বাকি মাইনাসটা কোয়ান্টিটির উপর কোনো ইফেক্ট ফেলাচ্ছে না, জাস্ট ডাইরেকশনের উপর ইফেক্ট ফেলাবে। তুমি যদি t1 মাইনাস t2 লেখো, তাও যে ভ্যালু আসবে t2 মাইনাস t1। বাকি তুমি যে অ্যাসিউম করছিলা হিট ফ্লোর ডাইরেকশন t1 থেকে t2 তে যাবে না t2 থেকে t1 এ যাবে, নেগেটিভ হলে সেটা বোঝা যাবে, তাই না? এখনো বুঝিনি, একটা কেস তো পজিটিভ আসছে আর একটা কেসে নেগেটিভ আসছে।
এজন্য তো নেগেটিভ থাকতেছে। কি বোঝনি? স্যার ওই যে এই ট্রায়াঙ্গেলে একটা অংশে তো স্যার পজিটিভ আসতেছে, পরের অংশটা স্যার নেগেটিভ আসতেছে, তাহলে স্যার ওই জন্য পজিটিভ মানে আনতে আমরা কি করতে সার্বজনীন হবে ভাবে তোমাকে? নেগেটিভ ধরছি। পজিটিভ আনতে গেলে কি করতে হবে? তুমি যদি T2 থেকে T1 এ নাও, তোমাকে একটা হিট পাম্প লাগাইতে হবে এখানে। স্মল থেকে হায়ার টেম্পারেচার, সরি, লোয়ার থেকে হায়ার টেম্পারেচারে হিট ট্রান্সফার করতে গেলে কি করতে হবে? নেগেটিভ T1 - T2। হ্যাঁ, পড়ছো না তোমরা ইয়াতে ফার্স্ট জি স্যার, সেমিস্টারে হিট পাম্প? মাইনাস করতে হবে। স্যার কি করতে হবে তখন? মাইনাস করতে হবে স্যার। মাইনাস করতে হবে দিতে হবে স্যার। না একটা অ্যাড এটা করতে দিতে হবে? হবে স্যার, অ্যাড করতে স্যার হবে। আরো প্রেসার দেওয়া লাগবে স্যার। হ্যাঁ, তখন তোমার এখানে একটা পজিটিভ লাগবে, এই জিনিসটা তখন পজিটিভ হবে। এখানে পজিটিভ কোনো ভ্যালু না যে তোমার কাছে কেউ টাকা পায় সেটা নেগেটিভ আর তুমি টাকা পাও পজিটিভ, ওই রকম ভ্যালু না তো, এই মানে এটা সেই অপারেটর না। এখানে মাইনাস প্লাস কি, মাইনাস প্লাস কি ডাইরেকশন। তুমি যেটাকে অ্যাসিউম করছো T1 T2 সেই ডাইরেকশনে হিট ট্রান্সফার হচ্ছে না উল্টাটা হচ্ছে সেটা বোঝাবে। তোমাদের কারো বোধহয় নয়েজ করছে, কারো ইয়াটা বন্ধ করো, তোমাদের গুলো মিউট করে দাও, যে কথা বলো তখন অন করো। ঠিক আছে, তাহলে এই সিম্পল ইকুয়েশন থেকে আমরা হিট ট্রান্সফার, এটা তো ডিফারেনশিয়াল ইকুয়েশন তাই না? ইয়েস স্যার। জি স্যার, জি স্যার। কোন ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন? স্যার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। স্যার কখন ফার্স্ট নিয়ে অর্ডার আসতে হয়? অর্ডিনারি, স্যার ফার্স্ট অর্ডার অর্ডিনারি। কখন ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আসতে হয়? স্যার স্লোপ, স্যার স্লোপ। আর আরো বলো ডিফারেনশিয়াল ইকুয়েশন কোন, যেমন ধরো তুমি থামো, এই যে f = আমরা m এ লিখি তাই না? ইয়েস স্যার। জি স্যার। এর মধ্যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন এখন আছে? স্যার আছে স্যার। কোথায়? স্যার ত্বরণ স্যার অ্যাক্সেলারেশনে। এইতে স্যার। এখন ইকুয়েশনের যে ফর্ম আছে এই ফর্মে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে? নাই স্যার। না স্যার। না স্যার। এই ধরনের ইকুয়েশনকে কি বলে? হ্যাঁ, কি বলে? হ্যাঁ, অ্যালজেব্রিক ইকুয়েশন। অ্যালজেব্রিক ইকুয়েশন। তো এখানে তো কোনো এটা দিয়ে কি বের করতে পারবা তুমি আসলে? এটা দিয়ে এক নির্দিষ্ট ভ্যালু বের করা যায়। জি স্যার। এটা স্যার দিয়ে ডিফারেনশিয়াল না স্যার, এটা টোটাল ফোর্স বের করতে পারবা তুমি যদি মাস আর অ্যাক্সেলারেশনের ভ্যালুটা জানো। জি স্যার। তাই তো? হ্যাঁ। এই ফোর্সটার ডিস্ট্রিবিউশন বুঝতে পারবা? না স্যার, এটা স্যার ফাংশন হলে স্যার বোঝা যায় স্যার। কি করতে হবে ডিস্ট্রিবিউশন যখন আসবে? ডিফারেনশিয়াল ইকুয়েশনের মেইন কাজ কি? স্যার ফাংশন বের করা স্যার আসলে। হ্যাঁ, ডিফারেন্স ফাংশন বের করা একটা স্যার। ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে বের করা। আরো বলো স্যার একটা কোনো কিছুর রেসপেক্ট আরেকটা কি মানে পরিবর্তন, সেই জিনিসটা বের করা স্যার ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন কাজটাই হলো স্যার একটা ইকুয়েশনের মধ্যে সেটা অবস্থানের পরিপ্রেক্ষিতে হতে পারে, সেটা সময়ের প্রেক্ষিতে হতে পারে স্যার। স্যার অ্যাক্সিসের প্রেক্ষিতে হতে পারে স্যার। একটা ভেরিয়েবলের চেঞ্জের সাপেক্ষে আরেকটা ভেরিয়েবলের মান বের করা স্যার। রোল 25 বলো দেখি ডিফারেনশিয়াল ইকুয়েশন কেন দরকার? একটাই কিছুই স্যার, একটা হচ্ছে কোনো কিছু সাপেক্ষে, আরেকটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কোনো এরিয়ার যদি আমি ক্ষুদ্র কোনো হচ্ছে অংশ বের করি, সেটার জন্য হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন দরকার। রোল 55 বলো। রোল 55। কে বলতে পারবে আর ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন দরকার হয়? স্যার অ্যালজেব্রিক ইকুয়েশন যে স্যার f = ma, এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন।
তো এই ইকুয়েশনটা যদি স্যার ইকুয়েশন গুলোর বিভিন্ন যে বললো স্যার ফাংশন বিভিন্ন পয়েন্টের রেসপেক্টে যে আমরা বিভিন্ন পয়েন্ট পাবো স্যার, ওই মানে একটা রেখা পাবো, সেটা সরল রেখা বা বক্ররেখা যাই হোক না কেন, সেটা ডিফাইন করার জন্য স্যার বিভিন্ন পয়েন্টের রেসপেক্টে কি কি পরিবর্তন হচ্ছে সেটা বের করার জন্য স্যার আমরা ডিফারেন্সিয়েশন ব্যবহার করতে পারি। স্যার রেট অফ চেঞ্জের জন্য ব্যবহার করা যায়। রেট অফ চেঞ্জের জন্য। তোমাদের এই অ্যানসার গুলো শুনে কি হচ্ছে জানো, অনেকটা তোমার কানার হাতি দেখার মতন। স্যার ঢাল নির্ণয়ের জন্য। ঢাল নির্ণয়ের জন্য তোমরা ম্যাথের ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাচ্ছ। স্যার নন লিনিয়ার ইকুয়েশন সলভের জন্য। স্যার কোন কোয়ান্টিটি আর কোন রেট অফ চেঞ্জ মধ্যে রিলেশন বের করা, রিলেশন বোঝানো। ম্যাথ ইটসেলফ কোনো ডেসক্রিপশন ক্যারি করে না। ম্যাথ তো তোমার ফিজিক্যাল ফেনোমেনা গুলোর জন্য একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? এখন এই ল্যাঙ্গুয়েজ যেমন ধরো APPLE অ্যাপেল, এর এই অ্যাপেল দিয়ে লেখতো অ্যাপেল, বাকি এর বিহাইন্ডে কি আছে? একটা ফ্রুট। জি স্যার। জি স্যার। এখন তোমরা এই অ্যাপেল লেখাটাকে আর একটা বলছে যে না এটা APPLE দিয়ে লেখে, এটা শুরুটা ভাওয়েল দিয়ে, এটা 5টা লেটার আছে। বিষয়টা তোমাদের এই যে মানে ম্যাথের অ্যাপ্লিকেশন মানে যদি করতে বলা হয়, ইট জাস্ট এই একই রকম অ্যান্সার। কেউ বলছে ঢাল, কেউ বলছে ফাংশন, কেউ বলছে লিমিট, কেউ বলছে বিভিন্ন পয়েন্ট। আলটিমেটলি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে অ্যাপ্লিকেশন, এটা কেন তৈরি হয়েছে, কিসের জন্য তৈরি হয়েছে, এটা তোমার আবার ডেইলি লাইফে কি দরকার, এটা না বোঝা গেলে তো জাস্ট এটা তোমার ম্যাথমেটিক্সের ক্লাস মনে হবে। ওই আলটিমেটলি ঘুরে ফিরে একই জিনিস, যদি ম্যাথ পড়ছো। এখন তো ম্যাথের অ্যাপ্লিকেশন, তাই না এগুলা? জি স্যার। অ্যাপ্লিকেশনে ডিসকাশন করতে হবে অ্যাপ্লিকেশন লেভেলে, ম্যাথের ল্যাঙ্গুয়েজে করলে হবে না। আর আমাদের সমস্যা হলো এখানেই, এই যে আমি যখন ইকুয়েশন বোঝাচ্ছিলাম, মানে প্রত্যেকটা টার্ম তোমাকে বুঝতে হবে, এই টার্মের সিগনিফিকেন্স কি, এই টার্মটা কেন আসলো, এই টার্মটা চেঞ্জ কখন হবে। তাহলে তুমি এক ইকুয়েশন দিয়ে একটা এক্সাম্পল করলে হাজার হাজার প্রবলেম পারার কথা, কিন্তু হচ্ছে তো উল্টাটা। একটা ইকুয়েশন করলা, 20টা এক্সাম্পল করলা, চেঞ্জ কি করলা, কোনটা প্রপার্টি চেঞ্জ, কোনটা জিওমেট্রি চেঞ্জ, কোনটা এনভায়রনমেন্ট চেঞ্জ। তুমি মনে করলে আমি অনেক অঙ্ক করলাম একটা দিয়ে, দরকার ছিল না, ওয়েস্ট অফ টাইম। তো যাই হোক, যেখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, একেবারে যদি সাদামাটা ভাবে বলা যায়, সেখানে তোমার ডিস্ট্রিবিউশন আছে। বলো কি আছে? ডিস্ট্রিবিউশন আছে। কিসের ডিস্ট্রিবিউশন হবে? কিসের ডিস্ট্রিবিউশন? যেটাকে ডিফারেন্সিয়েট করা হবে। টেম্পারেচার ডিস্ট্রিবিউশন। এই ইকুয়েশনে কিসের ডিস্ট্রিবিউশন পাবা? টেম্পারেচারের ডিস্ট্রিবিউশন হবে। টেম্পারেচারের ডিস্ট্রিবিউশন। স্পেসের ডিস্ট্রিবিউশন পাওয়া যাবে, যাবে কি? এখানে কার ডিস্ট্রিবিউশন পাওয়া যাবে? টেম্পারেচার। স্যার টেম্পারেচার ডিস্ট্রিবিউশন স্পেসের সাপেক্ষে। এখন টেম্পারেচার ডিস্ট্রিবিউশন ডাইমেনশন কার কার হয়? টাইমের এবং স্পেসের ক্ষেত্রে। এখানে কার সাপেক্ষে পাওয়া যাবে? স্পেসের সাপেক্ষে। স্পেসের সাপেক্ষে। আমি ধরো তোমাদের এখানে একটা ছোট জিনিস দেখাচ্ছি। তো এটা একটা মডেল টেম্পারেচার, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এখানে এইটা যদি একটা সিস্টেম হয় আর এইটা দুইটা স্যাম্পল হয়, তাহলে টেম্পারেচার ডিস্ট্রিবিউশন আছে না এখানে এই রেঞ্জে? দেখো। জি স্যার। তাহলে তুমি যদি এমনি বলো যে এখানে টোটাল কি পরিমাণ এনার্জি আছে, সেখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন দরকার নেই। বাকি এখানে যদি বলো যে এই স্যাম্পলের এই ডিসটেন্সে কত হিট বা টেম্পারেচার আছে, ওইটা জানতে হলে তোমার কি লাগবে? ডিস্ট্রিবিউশন জানতে হবে। একইভাবে যদি তুমি চিন্তা করো যে না আমি
হ্যালো, স্যার কি চলে গেছে? বাড়িতে চলে গেলাম। আবার আসবেনি। নাকি আমরা চলে গেলাম? স্যারের নেট কানেকশন গেছে। অ্যাটেন্ডেন্স আরে ভাই অ্যাটেন্ডেন্স তো স্যার বারবার বলতেছে দেওয়া লাগবে না, এত স্যাররে বারবার ইনসিস্ট করার কোনো দরকার আছে? তাহলে কি ক্লাস শেষ? স্যার আসছে তো, স্যার আসসালামু স্যার তো আলাইকুম। আসছে। ওয়ালাইকুম সালাম। দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার, হাত লাইট এখন আসেনি। হাত দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, হাত দেখো, একটু হাতে কাজ করছি এখন, দেখতে পারবা। ডিস্ট্রিবিউশন গুলা দেখছিলা? ডিস্ট্রিবিউশন গুলা জি স্যার। তাহলে এইটা যদি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন হয়, তোমরা এরকম পাইপের মধ্যে ফ্লো ডিস্ট্রিবিউশন দেখছো না? জি স্যার। জি স্যার। ফ্লুইড Yes, sir. মেকানিক্স ইয়েস স্যার। হ্যাঁ স্যার। কোথায় বেশি থাকে পাইপে? সেন্টারে। সেন্টারে সেন্টার পয়েন্টে স্যার। স্যার সেন্টার পয়েন্টে স্যার। তাই না? এটা কি একটা ডিস্ট্রিবিউশন? এরকম যদি তুমি ডিস্ট্রিবিউশন দেখতে চাও, তখন তোমাকে কি করতে হবে? ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাহায্য নিতে হবে। ঠিক আছে, আমরা নেক্সট দিনে আরো পড়ালেখা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।